2026 মাধ্যমিক ইতিহাস সাজেশন 2 নম্বরের প্রশ্ন। আজকের এই ছোট্ট ক্লাসটায় আমরা মাধ্যমিক 2026-এ আসতে পারে সম্ভাব্য এরকম 2 নম্বরের প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। ঠিক আছে, এই ক্লাসটা খুব বড় জোর 10 থেকে 12 মিনিটের হতে পারে। তোমরা একটু ধৈর্য ধরে বসে দেখো জিনিসটা, একটা খাতা খুলে নাও, একটা পেন নিয়ে নাও সাথে, আমি যে প্রশ্নগুলো বলবো সেগুলো লিখে নাও, কাজে লাগবে, এটুকু বলতে পারি, কাজে লাগবে। আর এই চ্যানেলেই তোমরা কিন্তু এর আগে 8 নম্বরের সাজেশন এবং 4 নম্বরের প্রশ্নের সাজেশন পেয়েছো। আজকে আমি দেব 2 নম্বরের প্রশ্নের সাজেশন। সারা বছর তোমরা সমস্তটাই পড়েছো এবং পরীক্ষাও দিতে যাবে সমস্ত বইটাই পড়ে, কিন্তু এই যে কয়দিন আর বাকি রয়েছে পরীক্ষার, সেই কয়দিন যে প্রশ্নগুলো তোমরা আরেকটু ভালো করে তৈরি করে রাখবে, সেই প্রশ্নগুলো নিয়েই হচ্ছে এই সাজেশন। এমনটা আমি একবারও বলছি না যে তোমরা শুধুমাত্র এই সাজেশন পড়ে পরীক্ষা দিতে যাও, সেইটা কোনো দিনই পসিবল না যে তুমি শুধুমাত্র সাজেশন পড়ে খুব ভালো নাম্বার পাবে। আর যদিও সাজেশন পড়ে তুমি ভালো নাম্বার পাও, সেই নাম্বারের খুব একটা দাম হয়তো থাকবেও না। তাই সম্পূর্ণটা পড়ে যাও, কিন্তু একটু বেশি ভালোভাবে তৈরি করো এই প্রশ্নগুলো। চলো আমরা একে একে বুঝে নিই। প্রথমে আসছি, তোমাদের মাধ্যমিকের ইতিহাস বইয়ে মোট কটা অধ্যায় আছে? কটা অধ্যায় আছে? মোট 8টা অধ্যায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই হচ্ছে 8টা অধ্যায় আছে। আর তোমাদের কটা 2 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে? তোমাদের লিখতে হবে মোট 11টা প্রশ্নের উত্তর। মোট 22 নম্বর আসবে এই 2 নম্বর থেকে। মোট 11টা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। কিন্তু পর্ষদ তোমাদের মোট কটা প্রশ্ন দেবে লেখার জন্য? প্রশ্ন দেবে কিন্তু মোট 16টা। কটা প্রশ্ন দেবে? মোট 16টা। 16টার মধ্যে তোমাদের লিখতে হবে মাত্র 11টা। এই যে 16টা প্রশ্ন দেবে, আর তোমাদের 8টা মোট চ্যাপ্টার, তাহলে এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসলে পর্ষদ কিন্তু মাত্র 2টো করে প্রশ্ন দেবে। তাহলে 8 দুগুণে হয়ে গেল 16, টোটাল 16টা প্রশ্ন, তোমাদের 11টা অ্যাটেম্প্ট করতে হবে। তাহলে তোমাদের দেখো সমস্ত অধ্যায় কিন্তু পড়ার প্রয়োজন নেই, মানে পড়বে তো অবশ্যই, কিন্তু সাজেশনে কিন্তু সমস্ত অধ্যায় থেকে প্রশ্ন করার প্রয়োজন নেই। এই যে 8টার মধ্যে তোমরা যদি যে কোনো 6টা অধ্যায় করো, 6টার থেকে কিন্তু তোমরা 12টা প্রশ্ন কমন পাবে, আর তোমাদের লিখতে হবে 11টা। তার মানে 6টা অধ্যায়ও তুমি যদি পড়ো 8টা না পড়ে, তাহলেও কিন্তু তোমরা একটা প্রশ্ন বেশি পাবে। তো আমি আজকের সাজেশনটা বিভিন্ন রিসার্চ করে এভাবেই তৈরি করেছি যে আমরা এই 8টা চ্যাপ্টার না, আমরা মাত্র 6টা চ্যাপ্টার পড়ব এবং এখান থেকেই আমরা পরীক্ষায় কমন আনবো। তাহলে আমরা কোন কোন চ্যাপ্টার বাদ দেব আজকে? আমরা প্রথমেই বাদ দেব প্রথম চ্যাপ্টারটা, আর বাদ দেব এই 6 নম্বর চ্যাপ্টারটা। তাহলে আমরা আজকে কোন কোন চ্যাপ্টার পড়ব? 2, 3, 4, 5, 7, 8, এই 6টা চ্যাপ্টার আজকে পড়ব। এবার প্রশ্নগুলো আমি বলা শুরু করছি, তোমরা কোথাও একটা নোট করতে থাকো, ভিডিওটা পজ করে করে নোট করো। চলো, খুব মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে। আর 8-এর প্রশ্ন, 4-এর প্রশ্ন চলে এসছে, এটা 2-এর প্রশ্ন রয়েছে। চলো প্রথমে আমরা কিন্তু শুরু করছি, যেমনটা এখানে দেখলে 1 নম্বর বাদ দিলাম, 2 নম্বর থেকে শুরু করছি। প্রথম প্রশ্ন 1, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? 2, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? 3, লালন ফকির স্মরণীয় কেন? 4, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? 5, নব্য বেদান্ত কি? 6, চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? 7, 3 আইন কি? 8, বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কি ছিল? 9, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো?
10 নববিধান কি? 11 গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার মূল বিষয়বস্তু কি? 12 পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের কি ভূমিকা ছিল? 13 টিকা লেখো ইয়ং বেঙ্গল। 14 স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 15 মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 16 টিকা লেখো উডের ডেসপ্যাচ। 17 ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 18 মেকলেমিনিট কি? এখানেই শেষ হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্নের সাজেশন। এবার আমরা চলে আসছি তৃতীয় অধ্যায়। 1 তিতুমির স্মরণীয় কেন? 2 বিরসা মুন্ডা কে ছিলেন? 3 দুদু মিয়া স্মরণীয় কেন? 4 নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল? 5 সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? 6 ফরাজি আন্দোলন কি নিছক একটি ধর্মীয় আন্দোলন ছিল? 7 পাগলপন্থী নামে কারা পরিচিত? তারা বিদ্রোহ করেছিল কেন? 8 দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? 9 পাইক কাদের বলা হতো? 10 হেদায়তি নামে কারা পরিচিত ছিল? 11 দামিন ই কোহ বলতে কি বোঝো? 12 পাইকান জমি কি? 12 পাইকান জমি কি? 14 তারিকা ই মোহাম্মদিয়া বলতে কি বোঝো? 14 ঔপনিবেশিক অরণ্য আইন কি? 15 বে এলাকা চাষ বা রায়তি চাষ বলতে কি বোঝো? 16 নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? এখানেই শেষ হলো তৃতীয় অধ্যায়। এবার আমরা চলে যাচ্ছি সোজা চতুর্থ অধ্যায়। মাত্র 15টা প্রশ্ন আছে চতুর্থ অধ্যায় থেকে, শোনো। 1 ইলবার্ট বিল কি? 2 কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন? 3 মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ লেখো। 4 দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? 5 মহারানীর ঘোষণাপত্রে মূলত কি বলা হয়েছিল? 7 ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ উপন্যাসের কিরূপ ভূমিকা ছিল? 8 গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন? 9 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ কেন বলা হয়? 10 ভারত মাতা চিত্রটির তাৎপর্য লেখো। 11 হিন্দু মেলা কিভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল? 12 নবগোপাল মিত্র কে ছিলেন? 13 বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবোধের বিকাশে সাহায্য করেছিল? 14 গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? লাস্ট প্রশ্ন 15 19 শতকের বাংলায় জাতীয়তাবোধের বিকাশে বঙ্কিমচন্দ্র কিরূপ ভূমিকা পালন করেছিলেন? এবার আমরা চলে যাচ্ছি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় রয়েছে মাত্র 14টা প্রশ্ন। দেখো। 1 বাংলায় ছাপাখানার বিকাশে বটতলা প্রকাশনার গুরুত্ব কি? ছাপা বই শিক্ষার প্রসারে কিরূপ ভূমিকা নিয়েছিল? 3 বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 4 শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো? 5 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কি ছিল? 6 উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন? 7 তারকনাথ পালিত স্মরণীয় কেন? 8 কে কেন বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড তৈরি করেন বা প্রতিষ্ঠা করেন? 9 লাইনোটোপ কি? 10 জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? 11 চার্লস উইলকিন্স কে ছিলেন? 12
বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের কি ভূমিকা ছিল? 13 ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 14 বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? এবার আমরা চলে আসছি সপ্তম অধ্যায়। কটা প্রশ্ন রয়েছে? মাত্র 20টা প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে। কি কি? প্রথম প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা কি? 2 পুনা চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? 3 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির ভূমিকা ছিল কিরূপ? 4 জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর কিরূপ ভূমিকা ছিল? 5 টিকা লেখো স্বদেশী এবং বয়কট। 6 গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? 7 অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 8 মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 9 দলিত কাদের বলা হতো? 10 বীণা দাস বিখ্যাত কেন? 11 রশিদ আলী দিবস কেন পালিত হয়? 12 দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 13 ডিনামাইট ষড়যন্ত্র কি? 14 বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন? 15 স্বরাজ্য দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল? যতীন দাস স্মরণীয় কেন? 16 নম্বর প্রশ্ন, যতীন দাস স্মরণীয় কেন? 17 নমশূদ্র নামে কারা পরিচিত? 18 কোমাগাতা মারুর ঘটনাটি কি? 19 কে কি উদ্দেশ্যে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? লাস্ট প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে। 20 নম্বর প্রশ্ন, কার্লাইল সার্কুলার কেন জারি করা হয়েছিল? কার্লাইল সার্কুলার কেন জারি করা হয়েছিল? এবার তোমাদের মাধ্যমিক 2026-এর শেষ অধ্যায়, অষ্টম অধ্যায়, এখান থেকে মাত্র 18টা প্রশ্ন বিশেষভাবে দেখে যাবে। এই 18টা প্রশ্ন কি কি? চলো। 1 নম্বর, অপারেশন পোলো কি? 2 নম্বর, দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? 3 রাজাকার কারা? 4 মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? 5 দেশীয় রাজ্য বলতে কি বোঝো? 6 লাইন অফ কন্ট্রোল বা এলওসি কি? 6 শেখ আব্দুল্লাহ কে ছিলেন? 8 দার কমিশন কি? 9 পত্তি শ্রী রামালু কে ছিলেন? 10 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 11 কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? 12 কি পরিস্থিতিতে রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন? কি পরিস্থিতিতে রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন? 13 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু কারা? 14 নম্বর, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব কেন বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কেন বলা হয়? 15 নম্বর প্রশ্ন, পাক অধিকৃত কাশ্মীর কি? পাক অধিকৃত কাশ্মীর কি? 16 নম্বর প্রশ্ন, পেপসু কি? 17 নম্বর প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? খুব শীঘ্রই এই তারিখটা আসছে 26শে জানুয়ারি, এবং এই প্রশ্নটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ যে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন। এবার আসছি 18 নম্বর এবং এই অধ্যায়ের শেষ প্রশ্নে, সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন? সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন? এখানেই শেষ হলো তোমাদের 2 নম্বরের প্রশ্নের সমস্ত সাজেশন। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? এর আগে আমরা 8 নম্বরের সাজেশন তৈরি করেছি, এর আগে আমরা 4 নম্বরের সাজেশন তৈরি করেছি, আর এই যে ভিডিওটা তোমরা দেখলে এখানে 2 নম্বরের সাজেশন রয়েছে। যারা এই ভিডিওটায় প্রথম দেখলে তাদেরকে অনুরোধ করব যে তোমরা 8 এর ভিডিওটাও দেখো এবং 4 এর ভিডিওটাও দেখো। আর খুব শীঘ্রই আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে, দেখো, শুধু পড়লে হবে না, খাতায় লেখার এবং খাতাটা সাজানোর কিন্তু একটা টেকনিক রয়েছে। সেই টেকনিকগুলো কি কি? আর আরেকটা বড় একটা ব্যাপার যে 2 নম্বরের এমন কিছু প্রশ্ন রয়েছে যেইগুলো তোমরা লিখে আসার পরে বাড়িতে এসে ভাবো
যে আমরা বোধহয় 2-2 পেয়ে যাব, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে পরীক্ষার নাম্বার কমে গেছে, মানে তোমরা 2-2 পাওনি, অর্থাৎ যেখানে তোমাদের 22 পাওয়ার কথা সেখানে তোমরা 11-12 পেয়েছো। এই জিনিসটা কেন হয় আর কি করলে তোমরা পুরো ফুল মার্কস পাবে সেই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি, ধরো শ্রীরামপুর ত্রয়ী কারা, তোমরা 3জন শ্রীরামপুর ত্রয়ীর নাম দিয়ে দিলে, তাহলে কিন্তু 2 পাবে না, এতে একটু সমস্যা রয়েছে। 2 পাওয়ার জন্য আরো ভালোভাবে জিনিসটাকে ইলাবোরেটলি লিখতে হবে। তো এই সিস্টেমটা আমি শিখিয়ে দেবো এর পরের ভিডিওতেই। তাই চ্যানেলগুলো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এই জিনিসটা তোমরা যদি পুরোটা না লিখতে পারো, এই যে সাজেশনটা, তাহলে ফেসবুকে গিয়ে অনির্বাণ ধর বা হিস্টোরিসিটি লিখে সার্চ করো। আমি সেখানে সেই পেজ দুটোতে খুব শীঘ্রই এই যে পিডিএফটা দেখে আমি তোমাদেরকে বললাম আমি যেটা তৈরি করিয়েছি, সেই পিডিএফটার ছবিগুলো আমি কিন্তু খুব শীঘ্রই সেই ফেসবুকে এবং ফেসবুকের যে দুটো পেজ রয়েছে সেই দুটো পেজে কিন্তু আমি দিয়ে দেবো। তাই যদি তোমরা প্রিন্টেড কপিতে এই জিনিসটা তোমরা পেতে চাও নিজের হাতে না লিখে, তাহলে পেজগুলো ফলো রাখো এবং নজর রেখো, খুব শীঘ্রই এই যে আমি যেটা দেখে তোমাদের বললাম প্রশ্নগুলো, সেগুলো কিন্তু চলে আসবে সেখানে। আজ এ পর্যন্তই।